এই মাদ্রাসার বিশেষ ম্যানেজমেন্ট যিনি আমাদের সঙ্গে বেশিরভাগ 24 ঘন্টার সময় বেশিরভাগ আমাদের সঙ্গেই থাকেন, বিশেষ করে ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজের পর পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখেন, আমাদের সময় বেশি সময় দেন, আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গ দেন, আমাদের খেয়াল রাখেন। এইরকম ম্যানেজমেন্ট পাওয়া খুব মুশকিল। আমি তো অনেক জায়গায় গিয়েছি, শিক্ষকতা করেছি, এইরকম ম্যানেজমেন্ট এরকম সময় দেওয়ার লোক খুব কমই আছে। তো দীর্ঘায়িত করব না, বিশেষ যিনি বক্তব্য রাখবেন মাদ্রাসার সদস্য জনাব মোহাম্মদ ইমরোজ আহমেদ সর্দার সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে। আমি জানি না ওই সম্মানটা আমার প্রাপ্য কিনা। আমি একটা ক্ষুদ্র মাদ্রাসার খাদেম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। আপনারা দোয়া করবেন আমি যেন আজীবন এই মাদ্রাসার খাদেম থাকতে পারি, এদের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি, এটাই আমার আকাঙ্ক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, শ্রদ্ধায় আলেম উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষকবৃন্দু এবং আমার পরম শ্রদ্ধেয় প্রিয় অভিভাবিকাবৃন্দু, উপস্থিত সুধীজন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বরকতময় অভিভাবক সমাবেশে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের জন্য শুধু কমিটি আনন্দিত নয় এবং গর্বিত এবং অনুপ্রাণিত। আগামী দিনে এটা আমাদের একটা অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, ইতিমধ্যেই মাদ্রাসা কমিটি ছাত্রদের পঠন পাঠনের উন্নয়নের জন্য এবং তাদের মানসিক বিকাশের জন্য বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন আসরের নামাজ পড়ে, শুধু পড়লে হবে না, এরা সন্তান, এরা বাচ্চা, এদেরও একটা মন আছে। সারা দিন যদি পড়ানো যায় এদের মনের ভিতরে ঢুকবে না, এদের ব্রেনের ভিতরে ঢুকবে না। সেই জন্য আসরের নামাজের পরে এদের মুক্ত মনে আমাদের প্রাঙ্গণে খেলার ব্যবস্থা করা হয়। কেউ যদি না খেলতে যায়, সে একটু ঘুরে আসলো, যথারীতি মাগরিবের নামাজে এসে সে উপস্থিত হয়। এই বিষয়েও আমাদের ম্যানেজমেন্টের তীক্ষ্ণ নজর রয়েছে এবং প্রত্যেক বৃহস্পতিবারে ছাত্রদের দ্বারা সংগঠিত আঞ্জুমান যথারীতি চলছে। এখান থেকে এদের প্রতিবার বিকাশ ঘটবে ইনশাআল্লাহ। আরো কিছু আনন্দদায়ক এবং মনোরঞ্জনের জন্য ছাত্রদের কথা ভেবে ম্যানেজমেন্ট পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন আমরা ক্লাব প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় আমরা চড়ুই ভাতি করি বা বনভোজনের ব্যবস্থা করি। আমার ছাত্ররা তো মাদ্রাসায় বন্দী, তারা কি এই আনন্দ থেকে বঞ্চিত থাকবে? না, আমরা এই ছাত্রদেরকে বঞ্চিত করতে পারি না। তাদেরকেও ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে এই চড়ুই ভাতি বা বনভোজনের একটা ব্যবস্থা করেছে, যার সমস্ত তদারকি ছাত্ররাই করে। শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের মাঠে অলরেডি একটা এই
প্রীতিভোজ বা বনভোজনের আয়োজন হয়ে গেছে, তাতে তারা অনেক আনন্দিত হয়েছিল। তারাই সংগঠিত করে, তাদের যতটুকু সম্ভব হয় চাঁদা দিয়ে তারা করবেন। এরপরে ওস্তাদ শিক্ষকরা আছে, ম্যানেজমেন্টও আছে, সেটাও একটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় হয়ে ওঠে সেই দিনগুলো। এতদিন পর্যন্ত মাদ্রাসা অতীতে ছিল, বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছিল একটা বাৎসরিক ক্রীড়া উৎসব। আপনাদের সামনে টেবিলে সাজানো রয়েছে, যেটা অনেক বছর পরে আবার কমিটি এই বাৎসরিক স্পোর্টসের একটা ব্যবস্থা করেছেন। এটা শুধু স্পোর্টস বললে হবে না, ওদের মানসিক বিকাশ, ওদের পঠন পাঠনে আগামী দিনে যে ধৈর্যের প্রয়োজন আছে, এই গেমসের মধ্যে দিয়ে সেগুলো প্রস্ফুটিত হয়। এবং এই গেমসে অনেক আনন্দদায়ক খেলা ছিল, যেগুলো আমরা হেসেছি, আমরা মজা পেয়েছি ওদের মধ্যে, ওরাও মজা পেয়েছে। তো ম্যানেজমেন্ট তাদের জন্য সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল। আজই সেই পুরস্কার বিতরণী হবে, তারা যারা পুরস্কৃত হয়েছে। কিন্তু পুরস্কার পাওয়াটাই শখ নয়, আমার প্রত্যেক ছাত্র সেই খেলায় অংশগ্রহণ করেছে এবং তারা আনন্দ উপভোগ করেছে, এইটা আমাদের কাছে বড় পাওয়া। তারপরে নিয়মিত ছাত্র এবং শিক্ষকদের নিয়ে একটা আলোচনা সবার দরকার আছে। শিক্ষকরা কি করছেন, কিভাবে পড়াচ্ছেন, বা ম্যানেজমেন্টের ভূমিকা কি আছে, বা ছাত্রদের সুবিধা অসুবিধা কি আছে, এটা জানার দরকার আছে। সেই নিয়ে একটা নিয়মিত ভাবে ম্যানেজমেন্ট তাদের সঙ্গে আলোচনায় বসেন, ছাত্রদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে নিয়মিতভাবে আলোচনা করছেন এবং এই প্রসেসে এগিয়ে যাচ্ছেন। এবং তথাপি এই নিয়ে এবছর আমরা দ্বিতীয় অভিভাবক সমাবেশ করলাম। আপনাদের উপস্থিতি তার নমুনা, এটা অতীতে খুব কম ছিল। আগামী দিনে হয়তো আরো বেশি করে আপনাদের আমরা পেতে চাইবো, আপনাদের সহযোগিতা পেতে চাইবো। এই অভিভাবক সমাবেশ একটা সেতুর বন্ধন। আপনার সন্তান কি পড়াশোনা করছে, কি পরিবেশে আছে, যদি আপনারা না আসেন আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের সুচিন্তিত মতামত আমরা চাই, আমাদের চলার পথটা ঠিক হচ্ছে কিনা, বা সঠিকভাবে আমরা এগুচ্ছি কিনা, বা আপনার সন্তান সঠিকভাবে এগুচ্ছে কিনা, এটাও কিন্তু জানা অতীব গুরুত্বপূর্ণ আমরা মনে করি। সেই জন্য আগামী দিনে আশা করছি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন, এই আশা রাখি। প্রিয় অভিভাবক মণ্ডলী, বড় দুঃখের কথা একটা বলি, আমরা কিন্তু জোর করি না আপনারা মাদ্রাসায় কি দেবেন বোর্ডিং চার্জ বাবদ, আমরা আপনাদের উপরে ছেড়ে দিই। আপনারা একটা বোর্ডিং চার্জ দেন। একটা সন্তানকে বড় করতে গেলে সে যদি ঘরেও থাকে, তার খাওয়া, তার লেখাপড়া আনুষঙ্গিকভাবে আপনাকে ব্যয় করতে হতো বা করতে হবে, সেই বাবদ একটা খরচা আছে, আপনাকে বহন করতে হবে। আমরা মাদ্রাসা কমিটি আপনাদেরকে ছাত্র ভর্তির সময় একটা অঙ্গীকার করাই, আপনি কত দিতে পারবেন, আপনি যেটা অঙ্গীকার করেন আমরা ফর্মে সেইটা লিখি। দুঃখের বিষয়, সকলের কথা বলছি না, দুঃখের বিষয় সেই অঙ্গীকারটাও আমরা কিন্তু সুদুত্তরে পাই না। আশা করব আগামী দিনে আপনারা অন্তত আপনাদের অঙ্গীকারটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। কেউ দুঃখ নেবেন না কথাটা, এটা না বললে আপনারা বুঝতে পারছেন না এই এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কতটা অর্থের দরকার আছে। এই অর্থটাই সব নয়, এটা একটা মিনিমাম, এটা একটা ছোট্ট, তবুও আপনাদের পার্টিসিপেট এটাকে আমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। সত্যি অভিভাবকবৃন্দ, মাদ্রাসা কমিটি আগামী সেশনে একটু আগে আমাদের মুফতি মাওলানা রফিকুল সাহেব বলে গেলেন পোর্টাল সম্পর্কে। আগামী সেশন অর্থাৎ 2024-2027 বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন,
বিগত দিনের অভিজ্ঞতা থেকে আগামী দিনের চলার পথটাকে প্রশস্ত করার জন্য এই বিষয় মাদ্রাসা কমিটি আপনাদের সুচিন্তিত মতামত যেমন চাইবে, আপনাদের সহযোগিতাও চাইছে। যেমন আমরা কোনো ছাত্রকেই কিন্তু বাদ দিতে চাই না। প্রত্যেকটা ছাত্র আমাদের কাছে সন্তান সমূহ, সন্তান শ্রেণীতে তাদেরকে লালন পালন করে পড়াশোনার মধ্যে দিয়ে আমরা বড় করতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারপরেও বেশ কিছু ছাত্রকে আমাদের বহিষ্কার করতে হয়েছে। কারণ আমার যে ছাত্রগুলো আছে তাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে আমরা তাদের জন্য দুঃখিত, আমরা তাদের জন্য কষ্ট পাই। আমরা আনন্দের সঙ্গে তাদের বহিষ্কার করি না, কারণ আমরা জানি একটা ছাত্র মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়ে গেলে তার ভবিষ্যৎটা কোন অন্ধকারে চলে যায়। আমরা বাধ্য হয়ে সেই ছাত্রকে, আমাদের অন্যান্য ছাত্রদেরকে বাঁচাবার সাথে তাদেরকে আমরা বহিষ্কার করতে বাধ্য হই। এরপরেও আগামী সেশনে আমাদের যে সকল ছাত্ররা পড়াশোনা করছেন, আমি আগেই বলেছি প্রত্যেকটা ছাত্র সন্তান সমূহ, তথাপি তাদের মেধা বুদ্ধি হয়তো একটু কমজোরি, সেটাকেও আমরা মেনে নিই। কিন্তু একটা ছাত্র 4 বছর নুরানি কায়দা পড়বে, এটা কি করে হতে পারে? 4 বছরে 4 পারা পড়বে, এটা কি করে হতে পারে? এটা মাথায় বড় করার জায়গা নয়। যে ছাত্র পড়ছে, এখনো আমরা আপনাদের সামনে বলছি, এখনো দিন বাকি রয়েছে, তারা যদি না ডেভেলপ করে, আমরা ওস্তাদদের মতামতের ভিত্তিতে, আমাদের ইনচার্জদের মতামতের ভিত্তিতে আগামী সেশনে আমরা অনেকগুলো ছাত্রকে ভর্তি নিতে পারবো না। আপনারা শত অনুরোধ করলেও আমরা তাদেরকে ভর্তি নেব না, কারণ তাদের মধ্যে মানসিকভাবে তারা মাদ্রাসায় পড়িয়ে তাদের জীবনটাকে ডেভেলপ করবে, উন্নত করবে, তাদের মন মানসিকতা নেই। এতে মাদ্রাসা বিশৃঙ্খলাই তৈরি হচ্ছে। সেই জন্য আমি ছাত্রদেরকে বলছি, তোমরা এখনো সুযোগ আছে, তোমরা তোমাদের পরিবর্তন করো, তোমরা পড়াশোনায় মনোযোগী হও, অন্তত এই বাতিলের খাতা থেকে তোমাদের নামটা আগামী দিনে এই মাদ্রাসায় ভর্তি থাকবে, তুমি এই মাদ্রাসার ছাত্র থাকবে, এইটাকে নিয়ত করো আজকে। তা না হলে কিছু উপায় নেই, কিছু করার নেই। আমরা সেই ছাত্রগুলোকে বা অভিভাবকদের দুঃখের সঙ্গে জানিয়ে দেবো আমরা পারলাম না, কারণ আগামী দিনে মাদ্রাসায় আমরা অনেক ছাত্র নেব না। আমরা যোগ্যতা সম্পন্ন ছাত্র নেব, একটু মেধায় কম হোক, সে যেন নামাজের পাবন্দি হয়, সে যেন ওস্তাদদের কথা মেনে চলে। আমরা বেশি বেশি এই দিকে লক্ষ্য দেব। ওস্তাদদের মুখের উপরে তর্ক করবে, ওস্তাদদের কথা শুনবে না, নামাজের কোনো পাবন্দি নেই, সবাই ঘুমাচ্ছে, ডেকেও তুলতে পারছে না, এই জন্য তোমার অভিভাবকরা এখানে পাঠায়নি। আমরা দুঃখিত, সতর্ক করলাম, সতর্ক হয়ে গেলে আমরা খুশি হব। একটা ছাত্রকেও যদি না বাদ দিতে হয়, আমরা বেশি খুশি হব। এটা তোমাদেরকে সতর্ক করে দিলাম। আগামী বছর যেসব ছাত্র হয়তো আপনাদের আত্মীয় স্বজন ভর্তি হতে চাইবে এই মাদ্রাসায়, বা আমরা আমাদের কলম কাগজেও বিজ্ঞাপন দেব ইনশাল্লাহ, এই চিন্তা ভাবনা ম্যানেজমেন্ট করেছেন। সেই জন্য আগামী বছরে যেসব ছাত্রদের ভর্তি নেওয়া হবে তাদের কিন্তু একটা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। একদম আসলাম অমুকের দাদা অমুকের কিছু হবে না, ভর্তি করা যাবে না। তাকে একটা নির্দিষ্ট মেরিট তার থাকতে হবে, তারপরে তাকে আমরা ভর্তি নেব। আগামী বছর
আগামী সেশনে মাদ্রাসা কমিটি ভর্তি ফি ধার্য করে দিয়েছে। যারা পুরনো ছাত্র ভর্তি হবে তাদের ন্যূনতম ভর্তি ফি 500 টাকা। যারা পুরনো ছাত্র আবার পুনরায় মাদ্রাসায় ভর্তি হবে তাদের ভর্তি ফি 500 টাকা, এবং নতুন যারা আসবে তাদের ভর্তি ফি হচ্ছে 800 টাকা। 800 টাকা। আগামী সেশন থেকে বোর্ডিং চার্জ মাদ্রাসা কমিটি ধার্য করে দিয়েছেন। সর্বনিম্ন 500 টাকা, তার উপরে 1000 টাকা, তার উপরে 1500 টাকা, সর্বোচ্চ 2500 টাকা। এটা আপনাদের উপরে আমরা ছেড়ে দিই। আপনারা ন্যূনতম যেটা বলবেন আমাদের ওই ফর্ম, ভর্তির ফর্মের উপরে লেখা হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, একটা কোয়েশ্চেন আছে। এই যে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা এবং সর্বোচ্চ 2500 টাকা নির্ধারণ কেন করেছে কমিটি? আমরা আপনাদেরকে চাপ দিতে চাই না, চাপে ফেলতে চাই না। একটা সন্তান মানুষ করতে এসে আপনারা চাপে পড়বেন, এটাও আমরা চাই না। সেই জন্য কমিটি এইভাবে নির্ধারণ করেছে সর্বনিম্ন 500 টাকা দিতেই হবে, এবং এটা নির্ধারিত টাইম থেকে 2 মাস ফেল হলে আপনার কাছে ফোন যেতে বাধ্য। এই 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা এবং 2500 টাকা, 500 টাকা যিনি দিলেন এই টাকাটা কোথা থেকে ভর্তুকি হবে? 1000 টাকা যিনি দিলেন এই টাকাটা কোথা থেকে ভর্তুকি আসবে? তার তো খাওয়া পড়া, বোর্ডিং চার্জ সবই তো আছে, লাইট, পাখা, পানি। বিগত দিনে আমাদের মাদ্রাসা ফিল্টার পানি ছিল না, বর্তমানে ফিল্টার পানি, তাদের পেটের অসুখ থেকে বাঁচানোর স্বার্থে। তো এই টাকাটা ভর্তুকি বাবদ যে টাকাটা আসে, আপনারা জানেন মাদ্রাসা জাকাত ফিতরা দিয়ে চলে। আপনারা নির্ণয় করবেন আপনি সাহেবের নেশাব না নন, আপনার ছেলে এই জাকাত ফিতরার ভর্তুকিতে পড়বে না পড়বে না, এটা আপনার নির্ণয়, আমাদের নয়। আপনি যেটা বলবেন আমরা সেটা মাথা পেতে নেব, কিন্তু নির্ণয়টা আপনি করবেন, আপনাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু ন্যূনতম 500 টাকা আপনাকে দিতেই হবে। না দিয়ে আপনারা ছেলেদের দিয়ে যাবেন। আর দুঃখের বিষয়, ওস্তাদরা বলছিলেন ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, একটা সময় যাবে আমার হাতের কাছে লোক হয়ে যাবে, আমি ওকে নিয়ে চলে যাব। এই নীতি নিয়ে আসবেন না মাদ্রাসায়। যদি হাফেজ করার থাকে নিয়ত করবেন, যদি মৌলানা করার কথা ইচ্ছা থাকে নিয়ত করে আসবেন, মাথায় বড় হবার নিয়ত করে আসবেন না, আমরা দুঃখিত হব। তার জন্য একটা ন্যূনতম বোর্ডিং চার্জ আপনাকে দিতেই হবে। বিগত দিনে যেভাবে মাদ্রাসা চলেছে আগামী দিনে কিন্তু সেইভাবে আর মাদ্রাসা চলবে না। তাতে যদি আমরা 20টা ছাত্রদের নিয়ে পঠন পাঠন করাতে হয় আমরা রাজি আছি। ওই 20টা ছেলেকেই আমরা সেইভাবে তৈরি করব। আগামী দিনে মাদ্রাসা নিজস্ব একটা ইউনিফর্ম নিয়ে আসতে চলেছে। ছাত্রদের পাঞ্জাবি হবে বোতল গ্রিন কালারের, এবং পায়জামা এবং টুপি হবে সাদা। শীতকালে সোয়েটার পরবে বোতল গ্রিন কালারের। মাদ্রাসার একটা নিজস্ব ইউনিফর্ম আনতে চলেছে কমিটি আগামী সেশন থেকে। মাস্টার আবু তরাব একবার কালারটা দেখার জন্য ওই পাঞ্জাবিটা দেবেন তো। পাঞ্জাবি হবে বোতল গ্রিন কালারের, এবং পায়জামা এবং টুপি সাদা। শীতের জন্য সোয়েটার বোতল গ্রিন। কালারটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা হচ্ছে বোতল গ্রিন কালার, এবং এই কালারটা নির্বাচন করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি মশাই এবং আজকে সভার সভাপতি। এই কালারটা ওনার মনোনীত কালার। আমরা সকলেই মাথা পেতে নিয়েছি, একটা সুন্দর কালার। ছাত্ররা পড়লে এটা আমাদের কোনো এক ছাত্রই, তাকে শুধু আপনাদের কালারটা বোঝানোর জন্য, দেখানোর জন্য এটা ঠিক করলাম। এই বোতল, এই যে ইউনিফর্ম, এটা কিন্তু আপনাদেরই
কিনে দিতে হবে বা তৈরি করে দিতে হবে ছাত্রদের। ছাত্ররা যেমন এখন পায়জামা পাঞ্জাবি আপনারাই কিনে দেন, সেক্ষেত্রে এইটা আপনাদের করে দিতে হবে। আগামী সেশন শুরু হলে এইভাবেই ওরা করে থাকবে। মাদ্রাসায় যখন পঠন পাঠন হবে এবং মাদ্রাসার বাইরে যাবে, তারা কিন্তু ইউনিফর্ম ছাড়া বাইরে যেতে পারবে না। এই ইউনিফর্মটা আপনাদেরকে ব্যয় করতে হবে। এবং ভবিষ্যতে যদি আপনারা চান, আমরা মাদ্রাসা কমিটি থেকে যদি আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যে আমরা পাচ্ছি না কালারটা কি হবে, আমরা চিন্তা ভাবনা করে দেখব মাদ্রাসায় ওই কাপড়টা রং কালারটা রেখে দিয়ে আপনারা এখান থেকে নিয়ে নেবেন কাপড়, এখানেই টেলার মাস্টার থাকবে, সে আপনার আমাদের ছাত্র মাপ দেবে, সে নিয়ে যাবে, নির্দিষ্ট পয়সা তাকে তার কাটিং সেলাইয়ের মধ্যে দিয়ে দিলে সে মাদ্রাসাতেই ডেলিভারি করে দেবে। এটা আপনাদের চাহিদার উপরে আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করব ভবিষ্যতে। এটা আমরা আগে দেখব আপনারা কি চাইছেন, তার উপরে অলরেডি আমাদের সঙ্গে সেই টেলার মাস্টারের কথাবার্তা হয়ে আছে। এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন না নিচ্ছেন তার উপরে আমাদের নির্ভর করছে ওই পদক্ষেপটা। অবশ্যই যেহেতু ইউনিফর্ম আসছে, ওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একটা আইডেন্টিটি কার্ড। সেই ছাত্রর গলায় একটা আইডেন্টিটি কার্ড থাকবে না, এটা হতে পারে না। এবং এই আইডেন্টিটি কার্ডটা সম্পূর্ণ খরচা বহন করবে মাদ্রাসা কর্তৃপক্ষ। সেই ছাত্রের আইডেন্টিটি কার্ডটা মাদ্রাসা কর্তৃপক্ষ ম্যানেজমেন্টই তৈরি করে দেবে। এর জন্য কোনো খরচা লাগবে না বা দিতে হবে না। এরপরেও ছাত্রদের উৎসাহিত করার জন্য, ছাত্রদেরকে ভালোর দিকে প্রভাবিত করার জন্য মাদ্রাসা কমিটি চিন্তা করেছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, অর্থাৎ ছাত্র সম্মান। আমরা আগামী সেশন থেকে ছাত্র সম্মান হিসেবে একটা পুরস্কার আনতে চলেছি। সেই পুরস্কার, সেই ছাত্র সম্মান বা সেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার মনোনীত করবেন আমাদেরই মাদ্রাসার ওস্তাদরা, যে এই বছর হিফজ বিভাগের সেরা ছাত্র সেই ওস্তাদরা নির্ণয় করবেন। এবং মৌলানা বিভাগের কোন ছাত্র সেরা, সেটা মৌলানা বিভাগের ওস্তাদরা নির্ণয় করে দেবেন যে মৌলানা বিভাগের ছাত্র সেরা। এতে কি হবে, ছাত্রদের একটা ভালো হবার প্রবণতা, ভালো হবার প্রতিযোগিতা হবে। এর উপরেও আমরা বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট, অর্থাৎ মাদ্রাসার সেরা ছাত্র, এতক্ষণ বললাম দুটো ডিপার্টমেন্ট যেহেতু চলছে হিফজ এবং মৌলানা, এর উপরেও আমরা বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট তাকে সম্মানিত করব। এটাও নির্ণয় হবে সংশ্লিষ্ট যে ওস্তাদ থাকবে তাদের দ্বারা। এবং এদেরকে আমরা পুরস্কৃত করব আমাদের বাৎসরিক যে জলসা হয় সেই জলসার মঞ্চ থেকে। তাদেরকে আমরা সগর্বে আমরা ঘোষণা করব আমাদের মাদ্রাসার এই ছাত্রটা এবছর ছাত্র সম্মান পাচ্ছে, অর্থাৎ বেস্ট স্টুডেন্ট। তা বলে সব আর স্টুডেন্ট গুলো খারাপ নয়, তারাও প্রতিযোগিতায় আছে। হয়তো সে পুরস্কার পাচ্ছে দেখে তার পেছন পরের বারে গিয়ে আর একটা ছাত্র গিয়ে তাকে টেনে ধরবে যে সে আরো বেস্ট হয়ে যাবে। এর ভিতরে বেশ কিছু ক্যাটাগরি থাকবে, কি কি নিয়ম থাকবে, এটা ওস্তাদরা ছাত্রদেরকে জানিয়ে দেবে সেই সময়। এরপরে থাকছে ফ্রি মেডিকেল। এতদিন পর্যন্ত এখনো চলছে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মেডিকেল সম্পূর্ণ ফ্রি দিই, ডাক্তার দেখাই, মেডিসিন দিই। কিন্তু দুঃখের বিষয় আমাদের ওস্তাদ বলে গেলেন কিভাবে তারা ছুটি নেবে তার একটা প্রবণতা থাকে। আরো দুঃখের বিষয়, আপনার সন্তান বললো তার জ্বর হয়েছে, আপনারা বাড়ি নিয়ে চলে গেলেন, তার পঠন পাঠক তো গেলই, অনেক পিছিয়ে পড়ছে তারা। এইভাবে আমরা ফ্রি মেডিকেল দিচ্ছি, তার সব ব্যবহার হচ্ছে না। মুঠো ওষুধ ডাস্টবিনে, মুঠো ওষুধ জানালা দিয়ে ফেলে দিচ্ছে, অজস্র নমুনা আছে। এই জন্য কমিটি চিন্তা ভাবনা করেছে, আমি আগের মিটিংয়ে বলেছিলাম
বিগত বছরে আমরা মেডিকেল বাবদ ব্যয় করেছি 1,30,000 টাকা। 1,30,000 টাকাটা কম টাকা নয়। শুধু ফ্রি মেডিকেল বাবদ ব্যয় করা হয়েছে, এবছরেও আমরা দিচ্ছি। তথাপি আমরা কিন্তু এই ফ্রি মেডিকেলের সঠিক ব্যবহার পাচ্ছি না। সেই জন্য কমিটি যে চিন্তা ভাবনা করেছে, প্রাথমিক চিকিৎসা একটা থাকবে, যেটা আমাদের মাস্টার আবু তোরাবের হাতে থাকে। জ্বর জ্বালা, পেটের যন্ত্রণা, সামান্য কিছু পায়খানা, এর মেডিসিন আমরা ওর কাছে কিনে রেখে দিই। সেটা ফ্রি চিকিৎসা, সেটা আমাদের থাকবে। ফার্স্ট এড চিকিৎসা আমাদের থাকবে, যথারীতি চালু থাকবে। এবং এই যে মেডিকেল ডাক্তারের কাছে যাওয়া এবং ডাক্তারের যে ওষুধ দেবে, সেই ব্যয়টা মাদ্রাসা থেকেই হবে, কিন্তু সেই চার্জটা সম্পূর্ণ দিতে হবে অভিভাবকদের। বোঝা গেছে? আর একটু ভেঙে বলে দিই, মেডিকেল যে চার্জটা এতদিন ডাক্তার বাবুর কাছে গিয়ে ডাক্তার ওষুধ দিচ্ছিলেন, সেই ওষুধের চার্জটা মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করছিল বা বহন করছে এখনো। আগামী দিনে এই মেডিকেলটা থাকবে, কিন্তু তার খরচ খরচা ফিসটা সব অভিভাবককে দিতে হবে। যেমন বোর্ডিং চার্জ দেবে, তার পাশেই লেখা থাকবে এই মাসে অমুক ছাত্রর এত মেডিকেল ফিস গিয়েছে, এতটা টাকা। সেই বোর্ডিং চার্জের সঙ্গে অ্যাড হয়ে যাবে। আপনার কাছে ফোনও চলে যাবে যে আপনার ছাত্রের জন্য, আপনার সন্তানের জন্য এত টাকা মেডিকেল চার্জ দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে আপনাদের উপরে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমার ছাত্ররা এই ফ্রি মেডিকেলটাকে সঠিক সৎ ব্যবহার করছে না। এরপরের ইস্যু, বিগত দিনে আমরা আপনাদের কোনো অনুরোধ করিনি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য। এবছরে কিন্তু অনুরোধ করব। সমস্ত দিক থেকে আর্থিক পজিশন সমাজের খুব খারাপ থেকে খারাপও জায়গায় যাচ্ছে। সেই সঙ্গে আমাদের মাদ্রাসারও পজিশন কিন্তু খুব একটা ভালো নয়। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আমরা আপনাদের সন্তানদের মাধ্যম দিয়ে আগামী রমজানে যারা নিতে চাইবেন, আমরা অনুরোধ করব আপনারা গর্বের সঙ্গে আপনার আত্মীয় স্বজনের কাছে যান। আমার ছাত্র, আমার সন্তান ওই মাদ্রাসায় পড়ে, তোমার জাকাতের একটা ভাগ এই মাদ্রাসাকে দাও। দিলে এই মাদ্রাসা উপকৃত হবে, আমাদের সন্তান উপকৃত হবে। সেই জন্য আমরা চাইব আপনাদের সন্তানদের মাধ্যম দিয়ে একটা করে বিল আমরা পাঠাবো। সেই বিলটা যথাযথ আপনারা একটু দায়িত্ব নিয়ে সেটা কালেকশন করবেন। এর জন্য কোনো প্রেশার নেই, আমরা চেষ্টা করব। আপনারা যতটা করবেন, আপনাদের আন্তরিকতারও একটা আসবে এবং এই মাদ্রাসার প্রতি আপনাদের মহব্বত বাড়বে। আপনার সন্তান যে পড়ছে, আপনার সন্তান যে এখানে বড় হচ্ছে, তার ন্যূনতম একটা দায়িত্ব আপনাদের রয়েছে। এর মাধ্যম দিয়েই একটা কিন্তু দায়িত্ব বোধের প্রকাশ পাবে। আমরা আশা করব আপনাদের সন্তানদের হাতে যে বিল পাঠাবো, আপনারা একটু দায়িত্ব নিয়ে সেই কাজটা যথাযথভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আপনারা আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। বিগত দিনে আমাদের লেট ফি একটা ছিল, কিন্তু কার্যকর ছিল না, এখনো কার্যকর নেই। আমার ছাত্ররা বুড়ো আঙুল দেখিয়ে চলে যায়, সেটা থাকবে না। যেদিন ছুটি শেষ সেই দিনই মাদ্রাসায় উপস্থিত হতে হবে। যে দিনের জন্য ফর্ম ফিল আপ করে শিক্ষকের কাছ থেকে বাড়ি নিয়ে যাবে, সেই দিনই ফিরতে হবে। না ফিরলে লেট ফি আগামী দিনে 50 টাকা পার ডে। ছাত্রদের কথা চিন্তা করে, ছাত্রদের পঠন পাঠনের কথা চিন্তা করে এটা আমরা করতে বাধ্য হয়েছি। কারণ একটা ছাত্র 3 দিনে ছুটি নিয়ে যাচ্ছে, 3 সপ্তাহ পরে বাড়ি মাদ্রাসায় ফিরছে। আমাদের ওস্তাদরা তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সব এগুলো জানিয়ে গেলেন।
মানে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করছে, আপনারা ঠুনকো একটা বাহানায় তাকে নিয়ে চলে যাচ্ছেন, সে একটা ঠুনকো বাহানায় ঘরে চলে যাচ্ছে। মাদ্রাসার পঠন পাঠনের মান ঠিক থাকছে না। যে ছাত্রটা 3 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে মাদ্রাসায় ফিরছে, বলুন তো সে আর সেই জায়গায় আছে কিনা? অভিভাবক হিসাবে কখনোই থাকতে পারে না। সুতরাং এই জায়গায় আমাদের কঠোর না হয়ে উপায় নাই। প্রত্যেক দিন 50 টাকা হিসাবে আগামী সেশন থেকে মানে লেট ফি ধার্য করা হয়েছে, এবং এই লেট ফি না জমা দিয়ে কেউ ক্লাসে বসতে পারবে না। আগে লেট ফি জমা দিতে হবে, তারপরে সে ক্লাসে যাবে, রুমে যাবে। এবং এটা শিক্ষকদের দ্বারা আমরা ছুটির একটা ফর্ম আছে, শিক্ষকরা ফিল আপ করে দেবে, হেড শিক্ষক তাতে সাইন করে অফিসে জমা দেবে। সেখানে লেখা থাকবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ছুটি। সেই তারিখ পর্যন্ত নিশ্চয়ই সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র জেনে যাবে যে আমার কত দিনের লেট ফি। আমাদেরকে সেই সময় অনুরোধ করবেন না যে আমি পরে দেব, আমরা ওটা মানতে পারবো না। কারণ ওদের ভবিষ্যতের কথাই চিন্তা করে আমরা এটা কঠোর হতে বাধ্য হচ্ছি। আমরা এই জায়গায় কোনো কনসিডার করব না। এই কঠোরতাটা ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনে মাদ্রাসার পঠন পাঠনের মানকে উন্নয়ন করার জন্য আমরা করতে বাধ্য হচ্ছি। সবশেষে আপনারা ঢোকার আগেই দেখেছেন একটা প্লাকার্ড রয়েছে, ফ্লেক্স রয়েছে, মাদ্রাসার জলসা আগামী 19/12/2025 এবং 20/12/2025 এই 2026 20 তারিখে মূল জলসা, 19 তারিখে আমার মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতামূলক সকাল থেকে ওরা থাকবে। কারণ বিগত দিনে আমাদের একদিনের জলসা হবার কারণে আমার মাদ্রাসার ছাত্ররা সেই মঞ্চটাকে ব্যবহার করতে পারে না। ওদের মনে প্রচুর দুঃখ, কারণ গ্রামের ছাত্র, গ্রামের আসে সব ছেলেরা, তাদের অগাধ হয়ে যায়, তাদের জন্য টাইম দিতে দিতে আমার মাদ্রাসার ছাত্ররা বঞ্চিত হয়ে যায়। তো ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ নির্ণয় করেছে একটা দিন স্পেশাল থাকবে আমার মাদ্রাসার ছাত্রদের, এবং সেইখানে বিভিন্ন টপেজও রাখা হয়েছে। সেই টপেজের উপরে তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশ নেবে এবং তাদেরকে আমরা সেইভাবেই সেখানে পুরস্কৃত করব। তো আপনাদের আমন্ত্রণ রইল, আশা করছি আমন্ত্রণ গ্রহণ করবেন। আগামী 20 জানুয়ারি 2026 আমাদের মূল জলসা, আমাদের ফ্লেক্সে দেওয়া আছে আমাদের আমন্ত্রিত অতিথি বক্তাগণ কে কে আসছেন, ওখানে ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবেন। আশা করছি আমার আমন্ত্রণ আপনারা গ্রহণ করলেন। তো এতক্ষণ অনেকটাই কথা বললাম, কিছুটা কঠোরতা, কিছুটা দুঃখের, কিছুটা কষ্টের। আশা করছি দুঃখটা নেবেন না। দুঃখ দেবার জন্য আমি এখানে উঠিনি। প্রত্যেকটা ছাত্র আমাকে আমি মনে করি আমার সন্তান। তো আপনারা দুঃখটা নেবেন না, মাদ্রাসা নিয়ম শৃঙ্খলাটাকে মেনে চলবেন, এই আশা রাখছি। এই জায়গায় আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। এরপরে